আমাকে 1000 টাকা দিলেও না আমি জুতা পরিষ্কার করব না। আপনার যদি মন চায় আপনার বোনের ডাক দিয়ে আপনি জুতা পরিষ্কার করিলেন। ফকিন্নির বাচ্চা, তো করছে আমার জুতা পরিষ্কার করতে। কর, জুতা পরিষ্কার কর। ফকিন্নির বাচ্চা সাহস কত! আরে তোর মতন চাকর আমার বাড়িতে 10টা থাকে। আরে ভালো করে কর, হাত লড়ে না। হ্যাঁ, আরে তাড়াতাড়ি কর, শরীর লড়ে না। খায় খায় তো বানাইছি শরীরটা মোষের মতো। হ্যাঁ, এ পাশে মোষ। হ্যাঁ, যে পাশে। হ্যাঁ, আম্মা, আম্মা কোথায় গেল? আম্মা সারাদিন কোথায় থাকেন? আপনারা ডাকেই পাওয়া যায় না। তুমি যেই কামগুলি দিছিলে ওগুলি সারতে লাগিয়েছিলাম। কি কাজ আছে সংসারে? হ্যাঁ, এই 2-4টা কাজ করতে সারাদিন লাগে। আর আমি যে আপনারা খাবারের লিস্টটা দিছিলাম, তাড়াতাড়ি বাজার থেকে ওইগুলা সব কিনে এনে রাখেন, সারাদিন আমি ওইগুলাই খাবো। সেগুলো কি আনা হয়েছে? না তো বৌমা, সেগুলি তো আনিনি। আপনি কখন আনবেন? বেলা কত বাজে দেখছেন একটা বার? আমার কি খিদা লাগে নাই? বৌমা, ওইটা কোনতে আনবো? হাতে তো একটা টেকা পড়ে কিচ্ছু নেই। আনার জন্য তো টেকা লাগবে। দোকানদার তো আর বাকি বাকি ওইসব দিবি না নে। আর ওইটা খাওয়ারের কি সব নাম লিখিছাও, ওইটা তো আমি চিনিও নি যে তোমার জন্য কিনে আনবো। হচ্ছে কি, তোমার কাছে যদি টাকা পয়সা থাকে তুমি আনাও না, কে পরে না হয় দিয়ে দেবো। কি সুন্দর করে কয়, তোমার কাছে যদি টাকা পয়সা থাকে। আমি আমার বাপের আদরের রাজকন্যা। আপনারা আমি প্রথম দিনই বলছি যে আমি একটু রাইটে থাকি। আমার খাবার দাবারের নিয়ম কানুন আছে। যেরকম ভাবে লিস্টটা ধরায় দেবো, ঠিক সেইভাবে লিস্ট অনুযায়ী যেন আমার খাবারগুলো চলে আসে। এই ফকিনীর ঘরে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। না পাচ্ছি এক মুঠো ভালো মন্দ খেতে, না পাচ্ছি পরার একটু পোশাক। ভাল লাগে না। বৌমা, তোমাকে ভালো মন্দ খাওয়ার কোন তেন দেব? আমার এই নুন আনতে পান্তা ফোড়ায়, অভাবের সংসার। আর আমার এইসব গ্রাম অঞ্চলে তুমি যেটা খাওয়ার খাও ওটা পাওয়াও যায় না। পাওয়া গেলেও টেহা মেলে না। টেহা থাকলে তো তোমাকে কিনে দেব। বৌমা, কাপড় চোপড়, আমি যত সিরাতালি দেওয়া কাপড় চোপড় পরি, তোমাকে তো কাপড় চোপড়ের দিক দিয়ে কষ্ট দেয়নি। আমার সাওয়াল সেই গঞ্জে যায় তোমার জন্য কাপড় আনিছিলি, তুমি তো ওইটাই পরো। সাধ্য থাকলে কি আর তোমাকে একটু কষ্ট দেই কও? শোনেন, আপনারা এইসব নীতি বাক্য না আমারে শুনাইবেন না। আরে জান তো, অনেক কাজ পড়ে আছে, যাই কাজগুলো করেন। মুখই দেখতে মন চায় না, যাওয়া বাদ দিয়ে আবার দাঁড়ায় থাকে। যত সব ফকিন্নি। এই ঘরে বিয়ে হয়ে আমার জীবনটাই একদম শেষ হয়ে গেল। কি যে করি, চলেও আসছি প্রেম করে। এখন যে আমি বাবার ঘরে যাব, বাবাও তো আমারে বাড়িতে নিবে না। অশান্তি আর ভাল লাগে না। এই বাড়ি তো মনে হচ্ছে। ওখান থেকে তো এই বাড়ির কথাই বললো, কিন্তু এদের দেখতেছে একটা গরিব বাড়ি। না, এই বাড়ি কি? দেখে একটু ডাক দিয়ে দেখি। বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? কি ব্যাপার, কেউ তো কোনো কথা বলে না। তাহলে কি বাড়ির লোক নাই নাকি? চলে যাও। কে? বলছিলাম কি, এই বাড়িতে আমার মানে বোনের বিয়ে হয়েছে, আমার বোনকে একটু ডেকে দিবেন। ভাইয়া, তুমি আমারে চিনতে পারো নাই? আমি তো তোমার বোন। সোনিয়া, কি ব্যাপার বোন, তোর এ কি হাল? মাত্র 3 মাস বিয়ে হয়েছে আর তার মধ্যে তুই এরকম শুকায় গেছিস। আমি তো তোকে চিনতেই পারতেছি না। আমি বড় একটা ভুল করে ফেলেছি ভাইয়া। তোমার অনুমতি ছাড়া
আমি এই ছেলের হাত ধরে চলে এসেছি। আমি জানতাম না তো ও এত গরিব। আমি বিয়ের পরে এসে দেখি ও অনেক গরিব। আমি ঠিক মতো খেতেও পারি না, পড়তেও পারি না। তাহলে তুই বুঝতে পারছিস অভিভাবকের কথা না শুনলে কি হয়। শোন, বিয়ে শাদী হচ্ছে আল্লাহর ইচ্ছা। অভিভাবক সব সময় তাদের পরিবারের ভালোই চায়। তুই যদি আমাদের কথা শুনতে তাহলে আজকে তোর কপাল পড়তো না। তোকে আমি আর এই বাড়িতে রাখবো না। চল, তুই এখন আমার সঙ্গে যাবি, বাড়িতে চলে যাবি, চল। না ভাইয়া, আমি এখন তোমার সাথে যেতে পারবো না। তারপর ও তো বাড়িতে নাই, ও বগুড়া গেছে ধান কাটতে। আমার স্বামী কি না ধান কেটে খায়। আর দেখো, আমি যদি এখন তোমার সাথে চলে যাই, আমার পরিবারেরও মান সম্মান থাকবে না। আর তুমিও কি রাস্তাঘাটে মুখ দেখাতে পারবা সবার সামনে? বলো। কি, তোর সামনে ধান কাটে? সি সি সি, এই মান সম্মান তো সবগুলা শেষ করে দিছিস তুই। না, তোকে আমি এই মুহূর্তে আমার বাড়িতে নিয়ে চলে যাবো। ভাইয়া শোনো, মাথাটা একটু ঠান্ডা করো। তুমি তো অনেক দূর থেকে এসেছো, বাড়ির ভিতরে চলো। একটু শরবত খেয়ে মাথাটা ঠান্ডা করে দুই ভাই বোন এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে যা হয় তাই করবো না। আচ্ছা ঠিক আছে, মাথাটা গরম, ঠান্ডা করে একটা শরবত দে যা। আচ্ছা ঠিক আছে, আসো। গরিব মানুষ ঠিক আছে, বাড়ি ঘর ভাঙা, কিন্তু সুন্দর স্কয়ার জায়গা আছে দেখতেছি। কোনো মতন ছলে বলে কৌশলে যদি এই জায়গাটা হাত করা যায়, তাইলে যে আমি প্রপার্টি খোলার জন্য জায়গা খুঁজতেছি, তাইলে আমার আর এক্সট্রা করে জায়গা খুঁজতে হবে। এই জায়গাতেই তো আমি প্রপার্টি করতে পারি। খুব সুন্দর জায়গা, যেভাবেই হোক এই জায়গাটা আমার হাত করাই লাগে। এই জায়গাটা যদি হাত করতে পারি, তাহলে আমার প্রপার্টিও হয়ে যাবে। আর এদিক সোনিয়ার সাথে বিষয়টা ভালো করে আলাপ করতে হবে, যাতে সোনিয়া এই জায়গাটা ছলে বলে কৌশলে ওর শাশুড়ির থেকে, অথবা জমিটা যদি ওর স্বামীর নামে থাকে, ওর স্বামীর তেন যদি সোনিয়ার নামে রেজিস্ট্রি করে নিতে পারে, তাইলে তো কেল্লা পথে। হ্যাঁ, ঠিকই বুদ্ধি বাই করেছে, সোনিয়ার সাথে বিষয়টা আলাপই করতে হবে। তাইলে যে করেই হোক কাজটা হাসিল করতেই হবে। এখন সোনিয়ার সঙ্গে যদি বিষয়টা নিয়ে আলাপ করি, তাহলে এই কাজটা হয়তো হয়ে যাবে। এই দাঁড়ান, আমি যদি ভুল না করে থাকি, তাহলে আপনি হয়তো সোনিয়ার শাশুড়ি। ও, আমি সোনিয়া শাউরি। আপনি কিডা? আমি হচ্ছে সোনিয়ার ভাই। ও, আপনি আমার এই কুটুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে বাড়িতে একটা মেহমান আইছে, আপনাদের তো কোনো কদরই নেই, কোনে পাড়ায় বেড়াতে চলে গেছিলেন? না, পাড়া বেড়াতে যাইনি। ও তো একজন গরুর ঘাস কাটি চাইছিলে, তাই ঘাস কটা কাটি দিয়ে আসলাম। বাহ বাহ, খুব ভালো। আপনি হচ্ছে গরুর ঘাস কাটে বেড়ান। শোনেন, আমার বাড়িতে না 15টা ঘোড়া রয়েছে। আপনি যদি আমার ঘোড়ার ঘাসগুলি কাটে দিতেন তাহলে ভালো হতো। যাই হোক, বাড়ির যে মেহমান আছে সেদিক তো আপনার কোনো খবরই নেই। বলছে কি, আপনি হেনে বসেন, আমি এখনই আপনার জন্য ডিম ভাজে ভাত দিচ্ছি। এই তো ফকিন্নির বাচ্চার যে এই কথা, ডিম ভাজি। আরে ওই ডিম ভাজি আমার বাড়ির যখন ওই যে ফকিন্নিরা আসে, তাহলে ওই ফকিরে আমরা ডিম ভাজে খাইতে দেই। আর আপনার বাড়িতে মেহমান আছে, আপনি নাকি সেই মেহমানের ডিম ভাজে খাওয়াবেন। ও, ডিম দি ভাত খাইবেন না? আমরা 15 আগস্ট কোনে পাবো? 15 আগস্ট কবে খাইছি, ও তো স্বাদই ভুলে গেছি। করছি কি, আমার ওই পাশের বাড়ির কয়টা পুঁটি মাছ থইছে ফ্রিজের মধ্যে, লিয়াসি আপনি মস মস করে ভাইজি কাঁচা পিস কাটি দেই, আপনি পেট ভরি ভাত খেতে পারবেন না। কি পুঁটি মাছ? আমার শুনে বমি উঠতেছে। শোনেন, ওসব পুঁটি মুটি আমি খাই না, আর আমার শরীরে হচ্ছে অ্যালার্জি। আপনি বাজারে যাবেন, বাজারে যায় শোনেন, যেহেতু আমার শরীরে অ্যালার্জি, গরুর মাংস কেনার দরকার নেই,
সুন্দর দেখে মোষের মাংস কিনবেন, আর হচ্ছে একটা বোয়াল মাছ কিনবেন। যান। দাঁড়ান দাঁড়ান, এই যে আমার জুতাটা ময়লা হয়ে গেছে, একটু পরিষ্কার করেন। জুতা পরিষ্কার করব? এটি কি কইছেন? আমার দিয়ে জুতা পরিষ্কার করাবেন? আপনারা আর কি বা পারেন, সামান্য তো একটু জুতায় পরিষ্কার করতে বলছি, তাই না? করেন, দরকার হলে আমি আপনাকে 100 টাকা দেবো, করেন। না, আমাকে 1000 টাকা দিলেও না আমি জুতা পরিষ্কার করব না। আপনার যদি মন চায় আপনার বোনের ডাক দিয়ে আপনি জুতা পরিষ্কার করিলেন। ফকিন্নির বাচ্চা, তো করছে আমার জুতা পরিষ্কার করতে। কর, জুতা পরিষ্কার কর। ফকিন্নির বাচ্চা সাহস কত! আরে তোর মতন চাকর আমার বাড়িতে 10টা থাকে। আরে ভালো করে কর, হাত লড়ে না। হ্যাঁ, আরে তাড়াতাড়ি কর, শরীর লড়ে না। খায় খায় তো বানাইছি শরীরটা মোষের মতো। হ্যাঁ, এ পাশে মোষ। হ্যাঁ, যে পাশে। হ্যাঁ, হয়েছে তো। সব ফকিন্নির বাচ্চা। আমার সওয়াল আমার সুখের জন্য নাকি বাড়ির বউ আনিছে। আমার বেটাকে আমি নিষেধ করেছিলাম বড় লোকের মেয়ে বিয়ে করে আনার দরকার নেই বলে। সোনিয়া আমার খুব ভালোবাসে। মা, দেহে সোনিয়া আসলে তোমার খুব আদর যত্ন করবে। এই আমাকে আদর যত্ন করতেছে। হ্যাঁ বল। আরে না না, কি যে বলিস না। বৌমা, আচ্ছা রাখ তুই ফোনটা, আমি একটু পরে কথা বলতেছি। কি হয়েছে? বৌমা, তোমার তো ভাই আইছে তাই না? কছে কি তোমার ভাই আমাকে কছে ভালো মন্দ রাঁধতে। আর সত্যি তো কুটুম মানুষ, ভালো মন্দ তো রাধা লাগবেই, নাহলে কি আর মান সম্মান থাহে। যে হয়েছে কি, আমার হাতে তো একটা টেহাও নেই যে ওই টেহা দিয়ে আমি বাজার সদাই করি আনবো। কষি বৌমা, ওই হচ্ছে আমার বেটা ধান কাটতে যাওয়ার আগে তোমাকে না কিছু টেহা দিয়ে গেছিলি, হচ্ছে কয়টা টেহা দেও না, ওই টেহার থেকে কয়টা বাজার করে নিয়ে আসি, অল্প স্বল্প করে। ফকিন্নির বাচ্চার কথা শোনো, কি লোভী লোভী। বেটা কিছু টাকা দিয়ে ধান কাটতে গেছে, সেই টাকার উপর হাঁ করে রয়েছে। আমার ভাই আসছে, আমার ভাই কি খাওয়াবি না খাওয়াবি সেটা তোদের ব্যাপার। আমি কোত্থেকে টাকা দেবো? যে কিছু টাকা দিয়ে গেছিল আমি ওগুলা দিয়ে অনলাইনে কিছু জামা কাপড় অর্ডার করছি, আর পার্লারে গিয়ে সব টাকা শেষ করে আসছি। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বৌমা, বুঝলাম তো আমার বাড়ি আছে, ভাই তো তোমার, মান সম্মান রক্ষার দায়িত্ব যেমন আমার তেমন তোমারও আছে। দেখো, তুমি যদি টাকা পয়সা না দাও তাহলে আমি তো বাজার করতে পারবো না। নে, আমার কিছু করার নেই। শোন, আমি এত শত কিচ্ছু বুঝি না। আমার ভাই আসছে, আমার ভাই কোন পরিবারের ছেলে তুই কিন্তু ভালো করেই জানিস। সে তোর বাড়িতে আসছে, আগে জানলে আসতো না। এখন সে এসেই ফেলেছে, আমার ভাই যেন কোনো কিছুতে অযত্ন না হয়। তোকে যা যা অর্ডার করছে তাই তাই এখন বাজারে যাবে, এখন কিনে আইনে, এখন রান্না করে এখন আমার ভাইরে খেতে দিবি। যদি আমার ভাইয়ের একটু অযত্ন হয়েছে, তোর একদিন কি আমার একদিন। যা এখান থেকে তাড়াতাড়ি, আবার দাঁড়ায় থাকে মুখের দিক। ফকিন্নি কোথাকার, এদের জ্বালায় কোথাও যায় একটু শান্তি পাইনি।
একটু বোঝার চেষ্টা কর। আমি যেটা করছি সেটা তোরই লাভ হবে। তুই যদি কোনো মতো ছলে বলে কৌশলে এই বাড়ির ভিটার জমি যদি তোর নামে রেজিস্ট্রি করে নিতে পারিস, তাহলে কিন্তু আমার প্রপার্টিটা এই জায়গায় কিন্তু আমি করতে পারি। ভাইয়া তুমি তো ঠিকই বলছো, কথাটা কিন্তু যুক্তিসম্মত, কিন্তু জমিটা কিভাবে আমরা নেব বলো তো, যদি রেজিস্ট্রি না করে দেয় আমার শাশুড়ি? শোন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল একটু বেঁকা করাই লাগবে, বুঝছিস? আঙ্গুল যখন বেঁকা করব, দেখবো যে ঘি আঙ্গুলের সাথে ঠিকই উঠে আছে, সেই সময় চাইটে খাওয়া যাবে। তাইলে এবার মূল প্ল্যানটা শোন। মনে কর যে তোর শাওরি কোনো মতো একটা দলিল নিয়ে যায় যদি সই করায় নিতে পারিস, তাইলে মনে কর যে এই জমি সব তোর নামে হয়ে যাবে। যেহেতু এই সময় তোর স্বামীও বাড়িতে নেই, এইটাই হচ্ছে মোক্ষম সুযোগ। তুই কি করবো, তোর শাওরিক যায় কব যে আম্মা এই কাগজে একটা সই দেন তো। যদি তোর শাওরি কয় যে কিসের কাগজ, খবরদার কোনো সময় কবুলা যে এটা বাড়ির জমির দলিল। কোনো একটা কবু যে ডাক্তারের একটা রিপোর্ট, আমি তোকে ডাক্তারে দেখাতে যেতে হবে, এর জন্যে তোর বাড়ির গার্জিয়ানের একটা সই লাগবে। কোনো মতন একটা টিপ সই যদি লিবের পারিস, তাই মনে কর যে কেল্লা হতে। ঠিক আছে ভাইয়া, তুমি একদম সত্য কথা বলছো। এবার চলো ভিতরে যাই, টেকনিকটা কাজে লাগাই। হ্যাঁ, এই মুখ্যম কাজে দেরি করতে নেই। ওঠো ওঠো, আসো। চল যা, বুড়িটা ডাক দে। আম্মা, আম্মা, আম্মা। কি হয়েছে বৌমা? ঘটনা হচ্ছে, কিছুদিন যাবত আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, আমি ডাক্তার দেখাতে যাব। হঠাৎ যদি কোনো বড় ধরনের রোগ হয়ে থাকে, অপারেশন করবে, সেই জন্য গার্জেন পক্ষের একটা সই লাগবে, আর সেই সইটা আপনি দিবেন। বৌমা, তোমার কি হয়েছে? কোনোদিন তো শুনলাম না যে তোমার অসুখ বিসুখ হয়েছে। ডাক্তারের কাছে যাও, আগে দেখাও। ডাক্তারের কাছে গেলেই তো অপারেশনের কথা কয় না। তুমি মনে হয় চিন্তা করতেছ, তাই না? আরে শোনেন, আপনি কি কবি? আপনি কি আপনার বৌমাকে এরকম খোঁজ খবর রাখেন যে আপনি কবি? আপনার বৌমা আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার কয়েছে যে বাড়ির একজন গার্জিয়ানের সই লাগবে, যার কারণে আপনার একটা সই লাগবে, আপনি সই দেন। গার্জিয়ান? সে বুঝলাম, তোমার ভাই তো আছে, তোমার ভাই কও, তোমার ভাই সই দিবেনি। আমি তো সই মই দিবির পারিনি। আম্মা শোনেন, বিয়ের আগে মা, ভাই, বাপ এরা গার্জেন থাকে, কিন্তু বিয়ের পরে তো তারা গার্জেন থাকে না, শ্বশুর বাড়ির লোকজনই তখন মেন গার্জেন হয়। এখন আপনার ছেলে বাড়িতে নাই, তার পরিবর্তে আপনি সাইনটা দিয়ে দেন। দেব? আমি তো সই করবির পারিনি। বুঝেছি, টিপ সই লওয়া লাগবে। দাঁড়ান 1 মিনিট, ভাইয়া দাঁড়াও। কোনো টেনশন নাই, এই জানেন, ধরেন ধরেন টিপসইটা দেন। ধরো তো। এই জায়গায়, হ্যাঁ এই জায়গায়, এতকে এই জায়গায় একটা দেন, এই জায়গায় একটা। হ্যাঁ হ্যাঁ সোনিয়া, নে তোর কাজ হয়ে গেছে। এইবার শালিক বাড়ি থেকে বের করে দে। বৌমা, এটা কি করছে তোমার ভাই? বাড়িতে বাইর করে দে মানে? ভাইয়া কিচ্ছু বোঝে না। আরে বুড়ি, তুই এটাতে কিসের টিপ সই দিলে তুই কি জানিস? হ, বৌমার বলে অসুখ হয়েছে, অপারেশন করা লাগতে পারে, সেই জন্য সই দিছি। আরে বুড়ি, এটা হচ্ছে কোনো ডাক্তারের সার্টিফিকেট না, এটা হচ্ছে তোর বাড়ির সমস্ত সহায় সম্পত্তি সব কিছু তুই আজকে থেকে সোনিয়ার নামে লিখে দিলি।
এবার বুঝতে পারছিস ফকিন্নের বাচ্চা? বের হ, তুই এখন এই বাড়ির থেকে বের হবি। এখন এই বাড়ি শুধু আমার, এই বাড়িতে তুই আর এক বিন্দু পরিমাণও থাকতে পারবি না। যা বের হ। না না বোমা, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার বাড়িতে বাইর করে দিয়ে না। কোনো নেকা কান্না কান্দবি না। বাইরে হ, বাইরে হ, বাড়ি থেকে বাইরে হ। কিরে বুড়ি, কথা কানা যাচ্ছে না নাকি তোর ঘাড় ধরে বার করে দিতে হবে? না না, আমি যাব না, এটি আমার বাড়ি, আমি এই বাড়ি ছেড়ে কোনোদিন কিসের বাড়ি? তোর আর কিচ্ছু নেই, এখন থেকে এই বাড়ির মালিক আমি, শুধু আমি। বাইরে হ, এবার থেকে বাইরে হ। আর কখনো এই বাড়ির সীমানায় আসবি না। বাইরে হ। যাক, প্ল্যানটা তাহলে সাকসেস হলো। আজ থেকে এই সমস্ত সম্পত্তির মালিক তোর। আর এখানে আমি যখন প্রপার্টি করব সেই সময় আমাদের ভাই বোনের দুইজনের শেয়ারের বিজনেস হবে। ঠিকই বলছো, এবার চলো। হ্যাঁ, এখন তো আর কোনো টেনশন নেই। চল রুমে চল। ঠিক আছে।